রাজনীতিতে খুবই ঘটনাবহুল একটা সময় আমরা পার করছি। গত কয়েকদিনে আমরা যদি দেখি, সবচেয়ে বড় ঘটনা হচ্ছে জামাত ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন যে জোট ছিল সে জোট ভেঙে যাওয়া। নিশ্চিতভাবে এই জোটে জামাতের পর সাংগঠনিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী আন্দোলন, এবং দলটির এই নির্বাচনী জোট সেরে যাওয়া নিশ্চিতভাবেই এই জোটের উপর একটা প্রভাব রাখবে নির্বাচনের ক্ষেত্রে। এবং আমি যেটা বলি যে জামাত কিংবা ইসলামী আন্দোলন কারোর জন্যই আসলে এটা ভালো কোনো সিদ্ধান্ত হয়নি। দুটি দলকেই এটা ক্ষতিগ্রস্ত করবে এবং এতে লাভবান হবে বিএনপি, যেটা আমরা অতীতে দেখেছি ইসলামী আন্দোলনের আসলে সংসদে কখনো কোনো প্রতিনিধিত্ব ছিল না। কিন্তু এবার একটা বড় সুযোগ তৈরি হয়েছিল। ইসলামী আন্দোলন সে সুযোগ নষ্ট করলো কিনা সে প্রশ্ন এর জবাব খুব দ্রুতই পাওয়া যাবে, এবং ইতিহাস বিচার করবে তারা আসলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা। কিন্তু আমরা যদি দেখি যে ইসলামী আন্দোলন এবং জামাতের মধ্যে আসলে অতীতে সুসম্পর্ক খুব একটা ছিল না। বিশেষ করে জামাতের যে মূল প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদীর কিছু বিষয় নিয়ে সবসময় ইসলামী আন্দোলনের বিভিন্ন ঘরানার আলেমদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হতো, কিন্তু 5ই আগস্টের পর পরিস্থিতির একটা নাটকীয় পরিবর্তন ঘটে। ইসলামী আন্দোলন জামাতের মতো দলগুলো ক্রমশ কাছে আসতে থাকে, এবং গত বছর জানুয়ারি মাসে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী আন্দোলনের হেডকোয়ার্টারে গিয়েছিলেন, এবং সেখানে তাকে খুব ভালো আতিথেয়তা করা হয়। এবং আপনাদের হয়তো মনে আছে যে ইসলামী আন্দোলনের যে আমির মুফতি সৈয়দ রেজাউল করিম তখন বলেছিলেন যে ইসলামপন্থীদের ভোট যেন এক বাক্সে পড়ে আগামী নির্বাচনে, সে ব্যাপারে তারা কাজ করবেন। এবং গত এক বছরে নানা রকম উদ্যোগ হয়েছে, এবং দলগুলো সারা দেশে সমাবেশ করেছে। সেখানে ইসলামপন্থী দলগুলোর নেতারা এক মঞ্চে উঠে বক্তব্য দিয়েছেন, এবং পুরো বিষয়টা ইসলামপন্থীদের মধ্যে এক ধরনের আশা জাগিয়েছিল। কিন্তু আমরা যেটা দেখলাম যে শেষ মুহূর্তে খুবই নাটকীয়ভাবে ইসলামী আন্দোলন এই জোট থেকে বের হয়ে গেল। কেন তারা বের হলো, এটা নিয়ে নানামুখী আলোচনা, নানা প্রশ্ন। যেটা দেখা যায় যে শেষ পর্যন্ত তাদের জন্য প্রায় 50-এর কাছাকাছি আসন খালি রাখা হয়েছিল, কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন সূত্র বলছে যে তারা অন্তত 70টি আসন দাবি করেছিল। এটা আসলে এই জোটের হিসাবে খুবই দুরূহ আমি মনে করি। সামগ্রিকভাবে পুরো বিষয়টা আমি যদি ব্যাখ্যা করি, তাহলে প্রথমত আমি যেটা খুবই উল্লেখ করব যে এটা আসলে ইসলামপন্থী যে নেতৃত্ব তাদের একটা চরম ব্যর্থতা। তারা যে উদারতার পরিচয় দিতে সক্ষম নন, তারা যে নেগোসিয়েশন করতে পারেন না, এটার একটা প্রমাণ এই ঘটনা। বিশেষ করে আমি যেটা দেখি যে কওমি ঘরানা ভিত্তিক ইসলামপন্থী দলগুলো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবসময় যে আসলে এক ধরনের অপরিপক্কতা দেখায়, এই ঘটনা সেটার একটা বড় প্রমাণ হিসেবে ইতিহাসে থেকে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দ্বিতীয়ত, যেটা একটু আগেই বললাম যে এই যে ভাঙ্গন বা এই যে জোটটা ভেঙে যাওয়া, এটা জামাত কিংবা ইসলামী আন্দোলন কারোর জন্যই উপকারী হবে না, কারণ তাদের ভোট স্বাভাবিকভাবেই দুই বাক্সে চলে যাওয়াতে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে, এবং এটা বিএনপিকে নির্বাচনের ময়দানে লাভবান করবে। তৃতীয়ত, যেটা জামাতের ক্ষেত্রে, জামাত আমি যেটা বুঝতে পারি, জামাত এক ধরনের মডারেট ইসলামিক পার্টি হিসেবে নিজেকে উপস্থাপন করতে চায়, এবং তার জোটটা একদম পুরো ইসলামপন্থীদের জোট হোক সেটা সম্ভবত সে চায়নি। যে কারণে আমরা যেটা দেখি যে এনসিপি, এবি পার্টির মতো দলগুলো সেখানে অন্তর্ভুক্ত হয়েছে, জাগপার মতো দল। এবং যেটা দেখা যাচ্ছে যে তারুণ্যের যে একটা বিরাট অংশ, সেটাকে তারা নিজেদের দিকে আরও আকৃষ্ট করার চেষ্টা করেছে, যে কারণে খুব বড় ছাড় দিয়ে হলেও তারা এনসিপিকে তাদের জোটে নিয়েছে। আরেকটা ইসলামপন্থীদের একটা বড় অংশকেও তারা নিতে চেষ্টা করেছে। বিশেষ করে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন যে কওমি ঘরানার আলেমরা আছেন তাদেরকে এই জোটে রাখা হয়েছে। যেটা দেখা যাচ্ছে যে জামাতের ক্ষেত্রে একটা কৌশলী ভূমিকা রেখেছে, এবং ইসলামী আন্দোলনের এই জোটে না থাকা তাদের ভোটের জন্য কিছুটা ক্ষতিকর হলেও তাদের যে মডারেট ইসলামী ফোর্স হিসেবে যে ভাবমূর্তি, সেটার জন্য খুব সম্ভবত উপকারী হবে। যেটা আগে একবার উল্লেখ করেছি যে পুরো ঘটনা প্রবাহ বিএনপির জন্য আসলে উপকারী হয়েছে। বিএনপির ভোটের চ্যালেঞ্জ আরও কিছুটা কমেছে। এখন ইসলামপন্থীরা অতীতেও বহুবার চেষ্টা করেছিলেন নির্বাচনী সমঝোতা করার জন্য, জোট করার জন্য। আমরা যেটা দেখি যে ইতিহাসে বারবার তারা ব্যর্থ হয়েছেন, এবং তারা যে একসঙ্গে চলতে পারেন না সেটা অতীতেও তারা প্রমাণ করেছেন, এবং সর্বশেষ আরও একবার তারা সেটা প্রমাণ করলেন, যেটা তাদের রাজনৈতিক নেতৃত্বের জন্য আসলে একটা দুঃখজনক ব্যর্থতাই।